সকলকে জানাই শুভ সরস্বতী পুজো। সবাই খুব আনন্দ করো, মজা করো নিজের পরিবারের লোকের সাথে, বন্ধুবান্ধবের সাথে এবং স্পেশালি প্রিয় মানুষের সাথে। আমি জানি আজকে রাস্তাঘাটে যা ভিড় থাকবে, আজকে যা যা হবে জিনিসপত্র, ঠিক আছে ভাই, আজকের দিন থিয়েটার হাউসফুল সব আজকে মানে তোমাদেরই দিন বস, ঠিক আছে। আর যারা আমার মতো জায়গায় আছো কি, তাদের কোনো চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে, এটা তো জানা কথাই, এটা নিয়ে মানে মন খারাপ করো না, ঠিক আছে, আগলে সাল হোগা। তবে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সবাই খুব আনন্দ করো, খুব ভালো থেকো, এটাই। এবার দুটো বিষয় আমি নিয়ে কথা বলবো। প্রথম হচ্ছে আশনির গ্রোভার, মানে এই লোকটা ভাই, বিগ বসের যে বিষয়টা হয়েছিল প্রত্যেকেই জানো, যে আশনির তার আগে তো সালমান খানকে নিয়ে অনেক কিছু বলেছিল। সালমান খান তার শোতে তাকে আনে এবং তাকে বলে যে সে ঢপ দিয়েছে, সে যা জিনিসপত্র বলেছে, অ্যামাউন্ট থেকে শুরু করে যা ঘটনা বলেছে সেগুলো সব ঢপ। এবং সালমান খানের সামনে যখন সে দাঁড়ায় তখন সে কাচুমাচু হয়ে এরকম মাথা নিচু করে যে হ্যাঁ আমি একটু বেশি বলে ফেলেছি, এরকম বলে টলে আরও অনেক কথা বলে। এবং সালমান খান যা তাকে চোদন দেয়, যেরকমভাবে বলে, তখন শুকিয়ে একদম 6টা 9 হয়ে যায় আর কি। তখন তিনি কিছু বলতে পারেন না, একদম কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকেন। কিন্তু পরবর্তী সময় তিনি স্টেটমেন্ট দেন যে এরকম হয়েছে, হয়তো তার মনে নেই, সে ব্যস্ত, যাই হোক এই বলেছে, স্টেটমেন্ট দেয়। কিন্তু বিষয়টা হচ্ছে সে দুদিন আগে একটা স্টেটমেন্ট রাখে একটা স্টেজে, একটা প্রোগ্রামে সে এসেছিলো, সেখানে এসে সে যেটা বলে সেটা শুনেই ভাবি ভাই এ সারা দুনিয়াকে দোগলা বলে, কিন্তু সব থেকে বড় দোগলা সালা এ নিজে। फालतू का पंगा लेके अपना कंपटीशन खड़ा किया उसने, ठीक है, मैं तो शांति से गया था, मेरे को बुलाया। বলে যে সালমান খান ফালতু ড্রামা ক্রিয়েট করে নিজের কম্পিটিশন বাড়িয়েছে। সালমান খানের কম্পিটিশন আশনির গ্রোভার, ও কে সালমান খানের কাছে? এবং সবথেকে বড় কথা, ও যে জিনিসপত্রগুলো এই স্টেটমেন্টে রেখেছে, ও বলেছে সালমান খান আশনির গ্রোভারের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিল। এবার এমন তো হতে পারে না যে তাকে না জেনে, তাকে না চিনে সালমান খান তার কোম্পানির সাথে যুক্ত, তাকে জানতেই হবে। তো সালমান খান যেটা বলেছে সেটা মিথ্যে বলেছে এবং সালমান খান পুরোপুরি ড্রামা ক্রিয়েট করেছে। যদি তাকে নাই চিনতো তাকে কেন শোতে রেখেছে? এটা পুরোপুরি নাটক। এগুলো সে সেখানে বসে বলে যাচ্ছে জনতার সামনে। এবং তার কিছুদিন আগের স্টেটমেন্ট হচ্ছে যে হ্যাঁ সে ব্যস্ত ছিল, হয়তো কিছু মনে নেই, আমার ভুল হয়েছে। এবং ভাই যদি তোর এতই দম থাকে, এতই যদি গাঢ় দম থাকে, তাহলে সালমান খানের সামনে কেন বললি না? সালমান খানের সামনে যখন দাঁড়ালো তখন ভিজে বেরোলো, হ্যাঁ আমার ভুল হয়েছে, আমার এরকমভাবে বলে, তখন এরকম গলা হয়ে গেছিলো কেন ভাই? ওটা সালমান খান মানে। আর সবথেকে বড় কথা হচ্ছে আশনির যদি নিজেকে ভাবে সে বিষ্ণুই বা বিষ্ণুই গ্যাংয়ের কেউ, বা এখন সালমান খানকে নিয়ে একটু বলে দিই, এখন হাওয়া যেদিকে আছে বলে দিই, ভাই ওটা সালমান খান এমন একটা চাম্পুক দেবে না, তখন আর কথা বেরোবে না। এবং এই লোকটা শার্ক ট্যাঙ্কে এর আগে যা করেছে, ঠিক আছে, যেরকমভাবে যাকে অপমান করেছে, যা বলেছে, সালমান খানের সামনে যখন এসছে সবাই সারা দুনিয়া দেখে নিয়েছে যে এ আর কোনো কিছু বলতে পারবে না। মানে এর সামনে যদি কেউ আসে সালমান খানের মতো, শুকিয়ে যাবে, তখন ফেটে যাবে। কিন্তু যেই আজকে সে একটা জোন পেয়েছে, আবার দেখছে যে হ্যাঁ এখানে আমি বলতে পারি, এতদিন ধরে আমি ক্রিটিসাইজ রয়েছি, তখন সে আবার নিজের আগের রূপে ফিরে গেছে। ভাই যদি দম থাকে সালমান খানের সামনে গিয়ে বল, তখন কেন বললি না? তখন কেন স্টেটমেন্ট রাখলি এরকম? ভীষণ দোগলা মাল। এদেরকে তো আরোই বিশ্বাস করা উচিত না। এরা মানুষকে ছোট করে, যাকে তাকে যেরকম স্টেটমেন্ট দিতে দেখে, আমার কারো পরোয়া নেই, আমি কিচ্ছু পরোয়া করি না। কিন্তু সামনে সালমান খানের মতো কেউ আসলে তখন এই মিথ্যে সব কিছু বেরিয়ে যাবে। এবং এই লোকটার কথায় বস বিশ্বাস করা উচিতই না, মানে টক্সিসিটি অন্য লেভেলে নিয়ে চলে যাবে। সালমান খানের কম্পিটিশন থেকে আসতে ভাই, আরে কি বলবো। আর যাই হোক, এবার ভাই দেবে একে। এবং আমরা এখন কথা বলবো উদিত নারায়ণ, মানে উদিত নারায়ণের যে বিষয়টা নিয়ে, যেটা সোশ্যাল মিডিয়া পুরোপুরি উত্তাল করে রেখেছে। তা উদিত নারায়ণ কী করেছে? আমি একটা বিষয় দেখছি, সেটা হচ্ছে আমরা না যখন যে কোনো বিষয় নিয়ে স্টেটমেন্ট রাখি, আমরা সম্পূর্ণটা কিন্তু দেখি না, হ্যাঁ সম্পূর্ণটা জানার চেষ্টাও করি না। তো এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে, যেখানে উদিত নারায়ণ একটি মেয়ে যে হচ্ছে তার ফ্যান্স, তার সাথে ছবি তুলতে এসেছিলো, এবং সেই সময় উদিত নারায়ণ গান করছে একদম কামুক জোনে চলে গিয়ে, মেরা বস মে নেহি মেরা মন মে ক্যা করু, মানে ও বলেই তো দিচ্ছে আমার মন আমার বসে নেই, রসে চলে গেছে, আমি কি করব, এটা বলছে উদিতজি। সেটাকে মানে সেই কথাটাকে তোমরা রেসপেক্ট করো। তো সেই সময় মেয়েটা ছবি তুলতে আসে, সে ছবি তুলতে দেয় এবং মেয়েটা উদিত নারায়ণের গালে চুমু খায়। উদিত নারায়ণ তারপরে তার ঠোঁটে চুমু খায়, এবং চুমু খাওয়ার পরেও সিকিউরিটিকে বলছে আরেকবার। এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে উত্তাল হয়ে যায় অডিয়েন্স, সবাই এটা নিয়ে তাকে একদম ঠাড়কুল্লা বলতে থাকে। এবার এই যে পুরো সিনারিওটা, এটা কিন্তু আরও একটু রয়েছে, হ্যাঁ সেটা আমরা জানি না,
সেটা হচ্ছে এই যে প্রোগ্রামটা হচ্ছিল সেখানে কিন্তু শুধুমাত্র এই মেয়েটি যে উদিত নারায়ণের সাথে সেলফি তোলার জন্য গালে চুমু খেয়েছে বা এটা কিন্তু হয়নি। তো বিষয়টা হচ্ছে এটাই যে উদিত নারায়ণজিকে মেয়েটির আগে এবং পরে আরও অনেকে সেলফি তোলার পর গালে চুমু খেয়েছেন, এটা হয়েছে। এবার এটা যে শুধুমাত্র উদিত নারায়ণের সাথেই হয়েছে এমন কিন্তু নয়। যখনই এরকম কোনো সিঙ্গার, এমন কোনো স্টার স্টেজে ওঠেন, আমরা তখন দেখে থাকি যে তাদের ফ্যান্সরা তাদের গালে চুমু খায়, তাদেরকে হাগ করে, এটা আমরা দেখি। এবং আপনি যদি উদাহরণ চান, দেখবেন শাহরুখ খানের এমন প্রচুর প্রোগ্রামস রয়েছে যেখানে, শুধু শাহরুখ খান কেন, এই যখন ধরুন আমাদের এখানে দেব, সে যখন এই যে কোনো একটা প্রোগ্রামে যাচ্ছে বা এই খাদান ট্যুর করছে, কোনো মেয়ে তাকে কি হাগ করেনি বা কেউ তাকে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়নি? এমন তো হয়েছে, তো এটা হয়ে থাকে। কিন্তু পিকচারটা হচ্ছে আপনি যাদের মধ্যেই দেখবেন যে তাদের ফ্যান্সরা গিয়ে আলিঙ্গন করেছে বা চুমু খেয়েছে, তারা না এমনভাবেই তাদের সান্ত্বনা দেয় বা এমনভাবেই তাদের আগলায়, দেখলে মনে হয় ওটা খুব রেসপেক্টেড জায়গা। শাহরুখ খানের দেখবেন যেরকমভাবে কপালে চুমু খায়, যেরকমভাবে আদর করে, দেখলেই মনে হয় যে সে খুব তাকে সম্মান দিল, তাকে খুব ভালোবাসা দিল, আগলে রাখলো তাকে। এবার উদিত নারায়ণের বিষয়টা হচ্ছে উদিত নারায়ণ আগলাতে ভুলে গেছে, ঠিক আছে, রসের চরম সীমায় পৌঁছে গেছে আর কি। কিন্তু আমরা এই যে আলোচনাটা করছি, উদিত নারায়ণকে নিয়ে ক্রিটিসাইজ করছি, বিষয়টা হচ্ছে ওই মেয়েটিকে আপনি বলুন মেয়েটি ঠিক করেছে, মেয়েটি ভুল করেছে, মেয়েটির আগেও কিন্তু আমি বললামই যেটা, অনেকে উদিত নারায়ণের গালে চুমু খেয়েছে সেই প্রোগ্রামেই এবং ছবি তুলেছে, সেলফি তুলেছে। ফলে মেয়েটি কি করে করলো, মেয়েটি করতে পারে তো উদিত নারায়ণ করতে পারে না, এই কথাটার কোনো ভিত্তি নেই আর কি। এবং দ্বিতীয় যেটা আমার বলার সেটা হচ্ছে, মেয়েটা কি উদিত নারায়ণের এগেইনস্টে কোনো অ্যালিগেশনস এনেছে? মেয়েটা কি এমন কোনো স্টেটমেন্ট রেখেছে যেটা নিয়ে আমরা কথা বলতে পারি? মেয়েটা তো এরকম কোনো স্টেটমেন্ট রাখেনি। দ্বিতীয় বিষয় হচ্ছে, উদিত নারায়ণ যেটা করেছে এটা ঠিক নয় এবং প্রত্যেকের এই জিনিসটা বোঝা উচিত যে আপনার সীমা কতটা, ঠিক আছে? আপনি কি বলতে পারেন, কি করতে পারেন, এটা আপনাদের বলা উচিত, এটা আপনার করা উচিত। কিন্তু আমরা পুরো পিকচারটা না জেনে বিষয়টাকে যেরকমভাবে আনছি, সেটাও আমার মনে হয় ঠিক নয়। ইদানিং সময় সেলিব্রিটিরা ফ্যান্সরা পাগলামি করে, তারা এরকম ধরনের জিনিসপত্র করে, এটা তো স্বাভাবিক। এবং শাহরুখ খান একটা স্টেটমেন্টে বলেছিল যে এটাতে আমার কিছু সময় খারাপ লাগতে পারে, কিন্তু তারা যেটা করছে সেটা তো আমার জন্যই করছে, ফলে দায়বদ্ধতা আমার, দায়িত্ব আমার যে আমি সেটাকে কীভাবে মেনটেন করবো, কীভাবে সেটাকে সামলাবো। এবার সবাই এটা বোঝে না। আমি আপনাদের 2017 একটা ঘটনা বলছি, উদিত নারায়ণের ছেলের আদিত্য নারায়ণের। তো সে একবার এয়ারপোর্টের একজন অফিসারকে বলছিল, একজন স্টাফকে বলছিল, আমি তো মুম্বাইতে পৌঁছাবো, আমার নাম আদিত্য নারায়ণ, যদি তোর তোর ল্যাঙ্গোটা আমি না খুলি তাহলে আমার নাম আদিত্য নারায়ণ নয়। এটা সে বলেছিল এবং 2017 সালে এটা ভীষণভাবে ভাইরাল হয়েছিল। সেই সময় তার কাছে প্রচুর লাগেজ ছিল এবং এক্সট্রা লাগেজের জন্য আমরা জানি এয়ারপোর্টে এক্সট্রা পে করতে হয়। মেবি 13,000 or 14,000 হয়েছিল, তাকে এক্সট্রা পে করতে হতো, সে পে করবে না বলেছিল। সে মেবি 8-10 হাজার টাকা দেবে বলেছিল, বাকি টাকা দেবে না বলেছিল। এবং সেই স্টাফ বলছিল, স্যার এটা তো আপনাকে পে করতেই হবে। সে বলছিল না, আমি পে করবো না, কারো বাবার ক্ষমতা নেই আমার থেকে টাকা নেবে। এবং সেই অফিসারকে এরকমভাবে হেনস্থা করেছিল। তো আমাদের এখানে এই সেলিব্রিটিরা, সবার কথা আমি বলছি না, কিছু জন যখন এই ধরাটাকে সরাজ্ঞান করে যে আমি এয়ারপোর্টে লেট করে পৌঁছেছি, কেন ফ্লাইট বেরিয়ে যাবে, আমি তো সেলিব্রিটি, আমার জন্য কেন আটকাবে না, যখনই নিজেকে এরকম জায়গায় নিয়ে চলে যায়, এরকমভাবে ট্রিট করা শুরু করে, তখনই হয়ে যায় সমস্যা। তো বাপ ছেলে ঠারকি হোক বা লোককে থ্রেট দেওয়া হোক, এখানে তো বস পিএইচডি করে নিয়েছে এবং একদম টপ লেভেলে চলে গেছে। এবার বিষয়টা হচ্ছে, তার জন্য তার যা সৃষ্টি, তার যে শিল্প, তার যে ক্রিয়েশন, সেটা কোনোভাবে ক্ষুণ্ণ হচ্ছে না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আজকে বোঝা উচিত প্রত্যেকের যে আপনি যখন এরকম কোনো স্টেটমেন্ট দেবেন, এরকম কোনো জিনিসপত্র করবেন, সেটা কিন্তু লোকের কাছে আসতে 2 মিনিটের বেশি সময় লাগবে না। তার কারণ ম্যাগি বানানোর পরেও আপনার সেটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু আজকে একটা যে কোনো ভিডিও শ্যুট হয়ে গেলে সোশ্যাল মিডিয়ায় ছড়াতে 2 সেকেন্ডও লাগবে না। তো আমার মনে হয় এটা সবারই মাথায় রাখা উচিত। আমি এটা নিয়ে কোনো অপিনিয়ন বা জ্ঞান কপচাচ্ছি না, যেটা আমার মনে হয় আমি সেটাই বললাম। তো এটা নিয়ে ব্যাস হয়ে গেছে, কালকে আমরা ভুলে যাবো, আর হাউচেও হবে না, ঠিক আছে? আজকে হয়ে গেছে, কালকে হয়ে গেছে, পরশু থেকে সব ভুলে যাবো। এই ছিল আমার ওপিনিয়ন। এতে আপনাদের কি মতামত আপনারা জানাবেন। চলো সরস্বতী পুজো আনন্দ করি, আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।